আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিংয়ে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজন অপারেটিং সিস্টেমের শর্টেস্ট জব ফাস্ট অ্যালগরিদম নিয়ে। গত দুটি টিউটোরিয়ালে আমরা অপারেটিং সিস্টেমে শিডিউলিং অ্যালগরিদমের FCFS নিয়ে আলোচনা করেছি। যারা টিউটোরিয়ালটি বা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আসবেন। কারণ আমরা SJF এ আজকে কিছু শর্ট টার্ম ইউজ করব, যেগুলো গত দুই পর্বে আলোচনা করা হয়েছে। আসুন শুরু করা যাক। এখানে নাম থেকে আমরা বুঝতে পারতেছি এটা কি SJF অর্থাৎ শর্টেস্ট জব ফাস্ট। এই অ্যালগরিদমের দুটি মোড রয়েছে, একটা হচ্ছে নন প্রিমিটিভ আর একটা হচ্ছে আপনার প্রিমিটিভ মোড। নন প্রিমিটিভ এবং প্রিমিটিভ কী জিনিসটা আমরা FCFS এ জেনেছি, তাও আজকে একটু আপনাদেরকে জানার জন্য বলে দিচ্ছি। অর্থাৎ ধরেন নন প্রিমিটিভ বলতে আমরা বোঝাচ্ছি কোনো একটা সিপিইউয়ে কোনো একটা প্রসেস চলতেছে, ধরেন P1 প্রসেসটা চলতেছে, অর্থাৎ P1 প্রসেসটা চলতেছে এই সময় ততক্ষণ পর্যন্ত P1 প্রসেসটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো P2 বা P3 প্রসেস সিপিইউতে কাজ করতে পারবে না বা প্রবেশ করতে পারবে না। অর্থাৎ একটা প্রসেস চলাকালীন সময় অন্য কোনো প্রসেস এসে একে ইন্টারাপ্ট করতে পারবে না। এই জিনিসটা হচ্ছে আপনার নন প্রিমিটিভ। আসুন শুরু করা যাক। এখন SJF এর অ্যালগরিদমটা কীভাবে কাজ করে? SJF অ্যালগরিদমটা আপনার কাজ করে হচ্ছে বাস টাইম বা সিপিইউ বা এক্সিকিউশন টাইমের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যার সিপিইউ টাইম সবচেয়ে কম সেটাই প্রথমে আপনার সিপিইউয়ে প্রবেশ করবে এবং সিপিইউ পারফর্ম করবে। অর্থাৎ যার বাস টাইমটা কম সেটি প্রথমে সার্ভ হবে। এটা হচ্ছে আপনার SJF এর নিয়ম। কিন্তু আপনার যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তখন আবার প্রথমে দেখবে সিপিইউ অবশ্যই কি, অর্থাৎ প্রথমে কোনো একটা প্রসেসটা আগে আপনার অ্যারাইভ হবে, তারপরে তো সেটা সিপিইউ কাজ করা শুরু করবে। সেজন্য যদি প্রশ্নে অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তখন দেখবে কোন প্রসেসের অ্যারাইভাল টাইমটা সবচেয়ে কম সেটা দিয়ে আগে শুরু হবে, তারপরে আপনার পরবর্তী স্টেপে ওই অংশটুকু কাজ করার পর ওই প্রসেসটা একটা প্রসেস কাজ করার পরে পরবর্তী প্রসেসগুলো আপনার বাস টাইম অনুযায়ী কাজ করবে। আসুন, যদি আপনার এটা না বুঝে থাকেন আমরা গ্যাংট চার্টের মাধ্যমে এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, গ্যাংট চার্টটা আপ করতে হবে। আমরা গ্যাংট চার্টটা শুরু করে দিচ্ছি। এখানে দেখেন কি বললাম, যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে কি করতে হবে, যার অ্যারাইভাল টাইমটা সবচেয়ে কম সেটা দিয়ে শুরু করতে হবে। কিন্তু কি বলা হয়েছিল, শর্টেজ জব পাথ অ্যালগরিদমে বলা হয়েছিল কি আপনার বাস টাইম যেটা কম সবচেয়ে সেটাই শুরু করব প্রথমে। কিন্তু দেখেন এখানে বাস টাইম সবচেয়ে কম কোথাও হচ্ছে P3-তে 1 এবং P1-এ 1 দেওয়া আছে। আমরা কি এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু করব? অবশ্যই না, কারণ এখানে দেওয়া আছে কি অ্যারাইভাল টাইম কি দেওয়া আছে। অ্যারাইভাল টাইম না দেওয়া থাকলে কীভাবে কাজ করতে হবে সেটা আমি ভিডিও ওর শেষের দিকে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আপনাদের দেখাই দিব। এখন শুরু করে আসুন, এখানে কি দেওয়া আছে দেখেন কি বাস টাইম সবচেয়ে কম কি P1 এবং P3, কিন্তু আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে। অ্যারাইভাল টাইম সবচেয়ে কম কোনটা? P4, অর্থাৎ প্রথমে আপনার সিপিইউ প্রথমে কাজ করবে কি P4। তাহলে কখন থেকে শুরু করবে? P4টা শুরু করবে 0 থেকে এবং চলবে কতক্ষণ? 6 টাইম পর্যন্ত। এখন দেখেন এই 6 টাইম সিপিইউটা চলা অবস্থায় আপনার এখানে কী কী চলে আসতেছে। এখানে 6 টাইম চলে আসছে, দেখেন এর মধ্যে আপনার P1 চলে আসছে 2 অ্যারাইভাল টাইম, P2 হচ্ছে 1 অ্যারাইভাল টাইম, P3 হচ্ছে 4 অ্যারাইভাল টাইম এবং P5 হচ্ছে আবার 2 অ্যারাইভাল টাইম। এখন তাহলে সিপিইউ আপনার কোনটা সার্ভ করবে? এরপর এত P4 এর পর আপনার সিপিইউ কোনটা যাবে? এই পরের স্টেপ থেকে আপনার শর্টেজ জব পাথ অ্যালগরিদমটি কাজ করবে। এখন দেখতে হবে আপনার বাস টাইমের মধ্যে সবচেয়ে ছোটো বা কম টাইমে কোনটি সার্ভ হচ্ছে। বাস টাইমের মধ্যে সবচেয়ে কম টাইমে সার্ভ হচ্ছে দেখেন P1 হচ্ছে 1 মিলি সেকেন্ড এবং P3 হচ্ছে 1 মিলি সেকেন্ড। এখন এখানেও আবার আপনার দেখেন সমস্যা হয়ে গেল, দুটাই হচ্ছে আবার 1 মিলি সেকেন্ড। এখন এই দুটার মধ্যে আপনার কোনটা যাবে প্রথমে সার্ভ হবে? এটার জন্য আবার আপনাকে দেখতে হবে কি FCFS রুলসে চলে আসতে হবে, অর্থাৎ গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখিয়েছিলাম ওখানে আবার দেখতে হবে আপনার তাহলে এই দুটার মধ্যে কার অ্যারাইভাল টাইমটা সবচেয়ে কম। এই দুটোর মধ্যে অ্যারাইভাল টাইম সবচেয়ে কম হচ্ছে কি P1-এ, কারণ P1-এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2 এবং P3-এর অ্যারাইভাল টাইম হচ্ছে 4। তাহলে আমাদের এখানে সার্ভ হচ্ছে কি P1। কতক্ষণ পর্যন্ত চলবে? 1 মিলি সেকেন্ড মধ্যে 1 টাইম, তাহলে 6 7 মিলি সেকেন্ড, 7 হলো। তারপর অটোমেটিকলি তারপর এখানে দেওয়া আছে তাহলে 7 হওয়ার পর P1-এর পর কোনটি যাচ্ছে সিপিইউতে? P1-এর পর যাচ্ছে দেখেন এরপরে কী আছে সবচেয়ে ছোটো আছে P3 1
তাহলে P3 হচ্ছে 7 আর 1 হচ্ছে 8। এরপরে হচ্ছে আপনার বাস টাইম কার সবচেয়ে কম হচ্ছে? এরপরে আপনার বাস টাইম কম হচ্ছে আপনার এখানে P5 এর বাস টাইম সবচেয়ে কম হচ্ছে, কারণ 3 মিলি সেকেন্ড। আপনারা দেখেন P5 মানে হচ্ছে 3 মিলি সেকেন্ড, তাহলে হচ্ছে P5 আমরা এখানে গ্যাংচারে লিখলাম P5। 8 আর 3 11। এরপরে চলে আসতেছে আপনার কোনটা চলে আসতেছে? এরপরে আপনার বাস টাইম সবচেয়ে কম হচ্ছে আপনার P2-তে। P2 এ বাস টাইম কত হচ্ছে এখানে? 5, তাহলে 11 আর 5 হচ্ছে আপনার আর 16। তাহলে দেখেন আমাদের মোটামুটি সবগুলোই চলে এসেছে কিন্তু আপনার এই গ্যাংচারে। তাহলে দেখেন গ্যাংচারে আমরা আরেকবার একটা ওভারভিউ দিয়ে দিই। শর্টেস্ট পাথ জবটা হচ্ছে আপনার, আমরা যদি নন পেমেন্ট হিসেবে কাজ করতেছি, শর্টেস্ট পাথ জবটা আপনার কিসের উপর ডিপেন্ড করে কাজ করে? বাস টাইমের উপর ডিপেন্ড করে কাজ করে। কিন্তু যদি আপনার অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে প্রথমে যার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম সেটা নিয়ে কাজ করবে। এখানে অ্যারাইভাল টাইম সবচেয়ে কম দেওয়া আছে P4, সেই জন্য আমরা গ্যাংচারটা প্রথমে P4 ইন করালাম। P4 ইন করার পর এটা কতক্ষণ পর্যন্ত চলেছে? 6 টাইম বা 6 মিলি সেকেন্ড পর্যন্ত চলেছে। এরপরে আমরা পরবর্তীতে SJF এর সূত্র অনুযায়ী এখানে সবচেয়ে কম হচ্ছে কোনটা টাইম? 1 হচ্ছে P1 এবং P3। কিন্তু এই দুটো সমান হয়ে যাওয়ার কারণে আমাদেরকে দেখতে হবে অ্যারাইভাল টাইম কার সবচেয়ে কম। অ্যারাইভাল টাইম সবচেয়ে কম হচ্ছে P1-এ, সেজন্য আমরা গ্যাংচারে P1 লিখলাম, বা সিপিইউতে আমরা P1 প্রবেশ করবে। কতক্ষণ পর্যন্ত চলবে? P1 হচ্ছে 1 মিলি সেকেন্ড, অর্থাৎ 6 আর 1 7 টাইম পর্যন্ত P1 চলতে থাকবে। এরপরে সবচেয়ে কম কোনটা দেওয়া আছে? এরপর হচ্ছে আপনার SJF এর সূত্র অনুযায়ী হচ্ছে আপনার P3 কম। আমরা আমাদের গ্যাংচার বা সিপিইউ আমরা P3 ইন করাবো। তারপর হচ্ছে P2, তারপর কোনটা হচ্ছে আমাদের? তারপর হচ্ছে আমাদের P5 এর হচ্ছে কত? আপনার হচ্ছে 3, এবং এরপর হচ্ছে P2 হচ্ছে আপনার বাস টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড। এখন আসুন আমরা বাকি কী বের করব? আমরা বের করব কমপ্লিকেশন টাইম, স্টার্টিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম। কমপ্লিকেশন টাইমটা কোনটা? কমপ্লিকেশন টাইম হচ্ছে আপনার গ্যাংচার্টে, অর্থাৎ একটা প্রসেস শেষ হতে কত সময় শেষ হলো, এই লাস্টে এন্ডিং টাইমটা হচ্ছে কমপ্লিকেশন টাইম। তাহলে দেখেন আমাদের P1 এর কমপ্লিকেশন টাইম কত দেওয়া আছে? P1 এর কমপ্লিকেশন টাইম দেওয়া আছে 7, তাহলে আমরা এখানে 7 লিখলাম। তারপর P2 এর কত দেওয়া আছে? দেখেন P2 এর শেষ হয়েছে কত? 16 মিলি সেকেন্ড, 16 লিখলাম। P3 শেষ হয়েছে আপনার 8, আমরা 8 লিখলাম। P4 শেষ হয়েছে আপনার 6 টাইমে, 6 লিখলাম। এবং আপনার P5 শেষ হয়েছে 11 টাইমে, আমরা 11 লিখলাম। এইভাবে আমরা কী করবো? কমপ্লিকেশন টাইম বের করবো। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের গ্যাংচার্টের কিন্তু ইম্পর্টেন্টটা খুব বেশি। তাহলে আমরা কমপ্লিকেশন টাইমটা কীভাবে বের করবো? কমপ্লিকেশন টাইমটা বের করবো আপনার গ্যাংচার্টের সর্বশেষে যেটা থাকবে সেটা, অর্থাৎ P1 এর জন্য P1 স্টার্টিং টাইম হচ্ছে 6 এবং কমপ্লিকেশন টাইম বা এন্ডিং টাইম হচ্ছে 7। তারপর হচ্ছে P2 এর জন্য হচ্ছে এন্ডিং টাইম হচ্ছে 16, P3 এর জন্য 8, P4 এর জন্য আপনার কি 6 এবং P5 এর জন্য 11। এখন আমরা স্টার্টিং টাইমটা কীভাবে শুরু করব? স্টার্টিং টাইম জিনিসটা হচ্ছে আপনার কি শুরু হয়েছে কোথায় থেকে, অর্থাৎ দেখেন P4টা শুরু হয়েছে কি 0 থেকে, তাহলে আমরা এখানে P4 এর জায়গায় স্টার্টিং টাইম কি রেখে দিলাম? 0। P1 শুরু হয়েছে কত থেকে? 6 থেকে, তাহলে P1 এর জায়গায় আমরা লিখে দিলাম 6। P3 শুরু হয়েছে কত? 7 থেকে, তাহলে P3 এর জায়গায় আমরা লিখে দিলাম 7। P5 শুরু হয়েছে কত? 8 টাইম থেকে, তাহলে P5 এর জায়গায় আমরা 8 লিখে দিলাম। এবং P2 শুরু হয়েছে কত? 11 থেকে, তাহলে আমরা P2-তে আমরা 11 লিখে দিলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি তো কোনটা কমপ্লিকেশন টাইম বা এন্ডিং টাইম এবং কোনটা স্টার্টিং টাইম। স্টার্টিং টাইম বলতে প্রথমেরটা হচ্ছে স্টার্টিং টাইম, আর কমপ্লিকেশন টাইম বা এন্ডিং টাইম হচ্ছে লাস্টেরটা করে হচ্ছে এন্ডিং টাইম। মানে P1 এর ক্ষেত্রে স্টার্টিং টাইম হচ্ছে তাহলে কত? 6 এবং কমপ্লিকেশন টাইম হচ্ছে 7। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে আসুন আমরা কি বের করব? ওয়েটিং টাইমটা আগে বের করি। ওয়েটিং টাইম বের করার একটা সূত্র আছে। ওয়েটিং টাইম হচ্ছে আপনার, সূত্রটা হচ্ছে আপনার লিখে দিচ্ছি আমি। স্টার্টিং টাইম থেকে আপনার কি করতে হবে? এর অ্যারাইভাল টাইমটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? ওয়েটিং টাইম। আবার বলতেছি, স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইমটা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? ওয়েটিং টাইম। তাহলে আসুন আমরা করে দিই। তাহলে স্টার্টিং টাইম হচ্ছে কত? P1 এর 6 এবং অ্যারাইভাল টাইম হচ্ছে 2। এটা তাহলে 6 - 2 = 4। তারপর P2 এর ক্ষেত্রে স্টার্টিং টাইম হচ্ছে 11 এবং অ্যারাইভাল টাইম হচ্ছে 1। 11 - 1 = 10। তারপর হচ্ছে আপনার P3 ক্ষেত্রে স্টার্টিং টাইম হচ্ছে 7, অ্যারাইভাল টাইম হচ্ছে 4। 7 - 4 = 3।
P4 এর ক্ষেত্রে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0, P5 এর ক্ষেত্রে আপনার 8 মাইনাস 2 ইকুয়াল টু 6। তাহলে আমরা কি ওয়েটিং টাইমটা কীভাবে পাবো? ওয়েটিং টাইমটা আমরা পাবো স্টার্টিং টাইম থেকে এর অ্যারাইভাল টাইমটা বিয়োগ করলে আমরা ওয়েটিং টাইম পাবো। আর এখন টার্ন অ্যারাউন্ড টাইমটা কীভাবে পাবো? টার্ন অ্যারাউন্ড টাইমে পাওয়ার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার বাস টাইম প্লাস হচ্ছে আপনার ওয়েটিং টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা কীভাবে পাবো? টার্ন অ্যারাউন্ড টাইমটা পাবো আমরা বাস টাইমের সাথে যদি আমরা ওয়েটিং টাইমটা যোগ করে দিই, সেক্ষেত্রে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। তাহলে বাস টাইম দেওয়া আছে P1 ক্ষেত্রে 1, ওয়েটিং টাইম হচ্ছে 4, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 4 + 1 ইকুয়াল টু 5। P2 এর ক্ষেত্রে হচ্ছে 5 + 10 ইকুয়াল টু 15। P3 এর ক্ষেত্রে 1 + 3 ইকুয়াল টু 4। P4 এর ক্ষেত্রে হচ্ছে 6 + 0 ইকুয়াল টু 6 এবং P5 এর ক্ষেত্রে 3 + 9 ইকুয়াল 3 + 6 ইকুয়াল টু 9। তাহলে বন্ধুরা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা কীভাবে পেলাম। টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পেলাম হচ্ছে বাস টাইমের সাথে ওয়েটিং টাইমটা যোগ করে দিলে টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। আমি একটা লাস্ট ওভারভিউ দিচ্ছি। আমরা ওয়েটিং টাইমটা পাবো হচ্ছে স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইম বিয়োগ করলে আমরা ওয়েটিং টাইম পাবো, এবং টার্ন অ্যারাউন্ড টাইমটা পাবো আমরা বাস টাইম থেকে ওয়েটিং টাইমটা বাস টাইম এবং ওয়েটিং টাইম যোগ করলে। বন্ধুরা এই ছিল আপনার যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে আমরা শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমের নন পিরিয়ডিটি কীভাবে ক্যালকুলেশন করব তার প্রসেস। এখন আমরা দেখব যদি অ্যারাইভাল টাইম যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে এই এজিএফ নন প্রিমিটিভটা কীভাবে কাজ করবে। আসুন এটা দেখা যাক। এখানে আমি আরেকটি উদাহরণ দিয়েছি, কিন্তু এখন প্রসেস দেওয়া আছে 4টা এবং শুধু বাস টাইম দেওয়া আছে। আমাদের স্টার্টিং টাইম, ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এবং কমপ্লিকেশন টাইমটা বের করতে হবে। তাহলে বরাবরের মতো আমাদেরকে কী করতে হবে? প্রথমে একটা গ্যাং চার্টটা তৈরি করে নিতে হবে। আমরা গ্যাং চার্টটা তৈরি করলাম। যেহেতু এখানে কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের এটা কোন সূত্র অনুসরণ করবে? যেহেতু শর্টেজ জব ফার্স্ট অ্যালগরিদম, সেহেতু এখানে দেখবে অর্থাৎ এখানকার মধ্যে বাস টাইমগুলো বা আপনার কমপ্লিকেশন টাইম যাই বলেন বা এক্সিকিউশন টাইম বলেন অথবা রান টাইম যার পরে সবই একই। তো বাস টাইমের মধ্যে আপনার কোনটা সবচেয়ে কম বা ছোটো? এখানে সবচেয়ে ছোটো হচ্ছে আপনার P4। তাহলে P4 আগে সার্ভ হবে, আমি এখানে 1 নাম্বার দিলাম। এরপর ছোটো হচ্ছে P1, এটা আমি 2 নাম্বার দিলাম। তারপর যাবে, এরপর ছোটো হচ্ছে P3 3 নাম্বার, এবং তারপর হচ্ছে P2 হচ্ছে 4 নাম্বার নাম দিলাম। এখন দেখেন তাহলে আমাদের প্রথমে CPU এর সার্ভ হচ্ছে কি P4। যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নেই সেহেতু আমি কি ধরলাম? শূন্য ধরে নাম। কতক্ষণ পর্যন্ত CPU-তে থাকবে? 3 টাইম পর্যন্ত। তারপরে কোনটা আসবে? P4 এর পর সবচেয়ে এখানে অ্যারাইভাল টাইম কত কম করা আছে? P1 কতক্ষণ পর্যন্ত CPU-তে থাকবে? P1 হচ্ছে প্লাস টাইম 6, তাহলে 3 + 6 ইকুয়াল টু 9। এরপরে কোনটা আসে? সবচেয়ে ছোটো আছে, এরপর হচ্ছে P3 লিখলাম। P3 বাস কতক্ষণ পর্যন্ত চলবে? 7, তাহলে 9 + 7 ইকুয়াল টু কত হচ্ছে? 16। এরপরে আসবে হচ্ছে আপনার P2 হচ্ছে আপনার কতক্ষণ পর্যন্ত চলবে? আপনার চলতেছে হচ্ছে 8 টাইম, তাহলে 16 আর 8 হচ্ছে 24। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি তো বন্ধুরা। অর্থাৎ এখানে যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নেই সেহেতু এটা শর্টেজ জব ফার্স্ট অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী আপনার যার বাস টাইম সবচেয়ে কম সেটাই প্রথমে আপনার সিপিইউ প্রবেশ করবে, অর্থাৎ গ্যাং চার্টে সেটাই প্রথমে আসবে। এরপরে P4 এর কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার কি আসবে? P1 আসবে, কারণ P1-এ এরপরে 3 তারপর হচ্ছে 6, অর্থাৎ বাস টাইম কম। তারপরে আস্তে আস্তে কি P3 বাস টাইম হচ্ছে আপনার 7 এবং P2 এর বাস টাইম হচ্ছে 8। এখন তো আমরা বুঝতে পেরেছি। এখন স্টার্টিং টাইমটা আমরা কীভাবে বের করবো? স্টার্টিং টাইমটা বের করবো অর্থাৎ আপনার গ্যাং চার্টে প্রথমে যেটা থাকবে ওটাই হচ্ছে স্টার্টিং টাইম। তাহলে P4 এর স্টার্টিং টাইম দেখেন, P4 এর স্টার্টিং টাইম কত? প্রথমে আসে 0, তাহলে 0। তারপর P1 এর স্টার্টিং টাইম প্রথমে যেটা আসছে কি 3, তাহলে আমরা এখানে 3 লিখলাম। P4 তারপর হচ্ছে কি আপনার P3 স্টার্টিং টাইম হচ্ছে 9, P3 জায়গায় আমরা 9 লিখলাম, এবং P2 স্টার্টিং টাইম হচ্ছে 16, আমরা 16 লিখে দিলাম। এখন কমপ্লিকেশন টাইম বলতে কি বোঝায়? কমপ্লিকেশন টাইম বলতে বোঝাচ্ছে আপনার এই গ্যাং চার্টের সবার লাস্টেরটা করে যেটা থাকবে ওটা হচ্ছে কমপ্লিকেশন টাইম। তা বন্ধুরা দেখতে পারছো তো আমার এই গ্যাং চার্টের গুরুত্বটা কত বেশি। তাহলে আমরা কমপ্লিকেশনের P4 কমপ্লিকেশন হয়েছে 3 টাইমে, P1 কমপ্লিট হয়েছে আপনার 9 টাইমে 9 মিলি সেকেন্ডে, P3 কমপ্লিট হয়েছে আপনার 16 মিলি সেকেন্ড, P3 কমপ্লিট হয়েছে 16 মিলি সেকেন্ডে, এবং P2 কমপ্লিট হয়েছে 24 মিলি সেকেন্ডে। এটা হবে 24 মিলি সেকেন্ড। এখন দেখেন আমরা ওয়েটিং টাইমটা কী করবো? ওয়েটিং টাইম কীভাবে বের করবো? আমরা ওয়েটিং টাইমের সূত্র কী জেনেছিলাম? যখন অ্যারাইভাল টাইম দেওয়া ছিল, অর্থাৎ স্টার্টিং টাইম থেকে মাইনাস দিব হচ্ছে অ্যারাইভাল টাইম।
কী দিব, স্টার্টিং টাইম থেকে এর অ্যারাইভাল টাইমটা বিয়োগ করলে আমরা কী পেয়ে যাব, ওয়েটিং টাইম। যেহেতু এখানে অ্যারাইভাল টাইম দেওয়া নেই সেহেতু এর স্টার্টিং টাইমটা কী হয়ে যাবে, ওয়েটিং টাইম। তাহলে এখানে হচ্ছে 3 বসলো, এখানে হচ্ছে 16, এখানে 9, এখানে 0। অর্থাৎ নাই বললে কি, আপনি যদি ধরে নেন 0 ধরেন, এর সাথে যদি -0 দেন কী থাকে, ওই 3 থাকে, 0 কোনো মূল্য থাকতেছে না। আর হচ্ছে এখন কি টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম আমরা সূত্র কী জেনেছিলাম, টার্ন অ্যারাউন্ড টাইম আমরা সূত্র জেনেছিলাম হচ্ছে কি, বাস টাইম প্লাস ওয়েটিং টাইম। কী টাইম, বাস টাইম প্লাস ওয়েটিং টাইম যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, যে টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাব। তাহলে আমরা বাস টাইম, আর এখানে P1 এর বাস টাইম হচ্ছে 6, ওয়েটিং টাইম হচ্ছে 3, তাহলে 6 + 3 = 9। P2 এর ক্ষেত্রে বাস টাইম হচ্ছে 8 এবং ওয়েটিং টাইম হচ্ছে 16, তাহলে 8 + 16 = 24। P3 এর ক্ষেত্রে 7 + 9 = 16 এবং P4 এর ক্ষেত্রে 3 + 0 = 3। বন্ধুরা, এই ছিল আপনার শর্টেজ জব পাথ অ্যালগরিদমটি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ অপারেটিং সিস্টেমের একটি কী হচ্ছে, ধারাবাহিক টিউটোরিয়াল হচ্ছে। আপনার পরবর্তী যে অ্যালগরিদমগুলো রয়েছে সেগুলো টিউটোরিয়ালগুলো যাতে খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন, সেজন্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, পড়াশোনা চালিয়ে যান, এই কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম।